আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ২০২৪ সালের জুলাই মাসের যে বিপ্লব, যেটি পূর্ণতা পেয়েছিল আগস্ট মাসের ৫ তারিখে, সেই বিপ্লব এক বছরের মাথায় এসে ২০২৫ সনে যে বেহাল দশায় পড়েছে, যেটি আমরা সেই বিগত ৬ মাস আগেও কল্পনা করিনি। আমাদের বাঙালি জীবনে বিপ্লব একটি দুর্লভ বিষয়। আমাদের যে জাতীয় চরিত্র, সেই জাতীয় চরিত্রে একটা বিপ্লব, একটা গেরিলা যুদ্ধ, একটা লড়াই এবং সংগ্রাম, এটা দীর্ঘমেয়াদে চালিয়ে নেওয়া সত্যিকার অর্থেই কঠিন। এটা আমাদের চরিত্রের সঙ্গে যায় না। আমরা ধৈর্য হারিয়ে ফেলি। তো সেই দিক থেকে আসলে আমাদের জীবনে যে কটাই ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো খুব অল্প সময়ের মধ্যেই আমরা ফলাফল পেয়ে গেছি। ৯ মাসে আসলে মুক্তিযুদ্ধ হয় না। কখনো, কখনো শত বছরের সংগ্রাম একটা স্বাধীনতার পেছনে শক্তি যোগায়। শত বছরের সংগ্রাম। আজকে ধরুন প্যালেস্টাইনিরা যে যুদ্ধ করছে, লড়াই করছে, সংগ্রাম করছে, কত বছরের। আজকে ধরুন কুর্দিস্তানের জন্য লড়াই হচ্ছে, বালুচিস্তানের জন্য লড়াই হচ্ছে, কাশ্মীরের জন্য লড়াই হচ্ছে, স্বাধীন কাশ্মীর। তো ওই জাতিগোষ্ঠীগুলো দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে তারা যে টিকে রয়েছে, এজন্য ওদের এক ধরনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং রয়েছে। আফগানিস্তান, ইরান একই অবস্থা। তো সেই দিক থেকে আসলে বাঙালি ৪-৫ মাসের বেশি আসলে কোনো একটা বিষয় নিয়ে একাগ্রতার সঙ্গে টিকতে পারে না। ফলে আপনি দেখবেন যে আমাদের দেশের যা কিছু প্রাপ্তি, এটা সেই গণঅভ্যুত্থান বলেন, গণবিস্ফোরণ বলেন, জাগরণ বলেন, এটা ৩০ থেকে ৪০ দিন, ৫০ দিন, ৬০ দিন এই সময়ের মধ্যেই চূড়ান্ত হয়ে যায়। যেমন ধরুন ১৯৭১ সনের ২৬শে মার্চকে যদি আমরা স্বাধীনতা দিবস বলি। তো এটা শুরু হলো মূলত ২৫শে মার্চ রাতে পাকিস্তান আর্মির নিষ্ঠুরতম আচরণের মাধ্যমে। তো ফলে কি হলো, পুরো মার্চ জুড়ে এপ্রিল, মে এই পুরো সময়টা জুড়ে আমাদের বেশিরভাগ মানুষ পালিয়েছে ভারতে। বোঝার চেষ্টা করুন, ৭.৫ কোটি বাঙালির মধ্যে ২ কোটি বাঙালি ভারতে প্রাণ ভয়ে আশ্রয় নিয়েছিলেন। আচ্ছা, এরপর ভারত সরকার যখন সিদ্ধান্ত নিলেন যে তারা বাংলাদেশে সহযোগিতা করবেন, তখন এখানের ছাত্রলীগ, যুবলীগ, সাধারণ মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভারতের ট্রেনিং নিতে গেলেন। এটা শুরু হলো মে মাস থেকে। তো মে, জুন, জুলাই, আগস্ট তারা এই বাংলাদেশে এসে সেপ্টেম্বর মাসের দিকে তারা গেরিলা আক্রমণ শুরু করলেন। আর কিছু, কিছু সংগঠন যারা এই বর্ষাকালটাকে ব্যবহার করেছে এবং আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু রিয়েলি যে মুক্তিযুদ্ধ বলতে যে জলে, স্থলে, অন্তরিক্ষে যে সর্বোচ্চ তারা যে পারঙ্গমতা দেখিয়েছে, এটি নভেম্বর এবং ডিসেম্বর মাসে। তো মুক্তিযুদ্ধের যে চূড়ান্ত বিজয় বা যা কিছু আছে, এটা নভেম্বর, ডিসেম্বর মাসে পূর্ণতা পেলেও এটি একেবারে মরণ কামড় হয়েছে ডিসেম্বর মাসে, যখন ভারতীয় সেনাবাহিনী এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে। তাহলে আপনি গিয়ে দেখুন যে নট মোর দ্যান 60 ডেজ। আবার ৬৯-এর গণ অভ্যুত্থানের কথা চিন্তা করেন। তারপরে ৭৫-এর ১৫ই আগস্টের পরে ৭ই নভেম্বরের যে অভ্যুত্থান, সিপাহী জনতার অভ্যুত্থান, সেটির কথা চিন্তা করেন। এভাবে যা কিছু হয়েছে আমাদের দেশে, হাইয়েস্ট 15 ডেজ টু 1 মান্থ এই সময়ের মধ্যেই একটা ইতিহাস তৈরি হয়ে গেছে এবং যার ধারাবাহিকতায় আমাদের দেশে এই ২০২৪ সনের যে জুলাই আগস্ট বিপ্লব, এটির যে কার্যক্রম বা এটার যে যাকে বলে চূড়ান্ত সফলতা, এটার ইতিহাসও নট মোর দ্যান 60 ডেজ, ৬০ দিনের বেশি নয়। তো ৬০ দিনের বেশি না হওয়ার কারণেই ইতিহাসে যেটাকে বিপ্লব বলা হয়, আমাদের দেশের এইটাকে সেই বিপ্লব বলা যাচ্ছে না। আমরা যেভাবে ইতিহাসে চে গুয়েভারের মতো, যেভাবে আমরা ইয়াসির আরাফাতের মতো, ফিদেল ক্যাস্ট্রোর মতো, নেলসন ম্যান্ডেলার মতো
কিংবা ধরুন সেই রুশ বিপ্লবের ট্রটস্কি, লেনিন, স্ট্যালিন তাদের মতো কোনো বিপ্লবীদেরকে খুঁজে পাই না। একটা বিপ্লবকে যাকে বলা হয় দানা বাঁধানোর জন্য, বিপ্লবকে ধূমায়িত করার জন্য যেভাবে একটা রেনেসাঁর সৃষ্টি হয়, জাগরণের সৃষ্টি হয়, ইউরোপে যেটা হয়েছিল, সেই রেনেসাঁর যুগে মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি, তো সেই যুগে রুশোর মতো লেখক, কবি, সাহিত্যিক তারা যেভাবে মানুষের মন এবং মস্তিষ্ককে গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য, সুশাসনের জন্য যাকে বলা হয় ধূমায়িত করেছে, ম্যাচিউরড করেছে, বিক্ষুব্ধ করেছে, তাদের আকাঙ্ক্ষাকে, পাওয়ার আকাঙ্ক্ষাকে, বিপ্লবের আকাঙ্ক্ষাকে তীব্রতর করেছে, ওই রকম আমাদের দেশে কখনো ঘটেনি। আমাদের দেশের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কিছু সাহিত্য হয়েছে, মুক্তিযুদ্ধকালীন সময় এবং তার পরে চলচ্চিত্র হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধকে যাকে বলা হয় একটা রিয়েল মুক্তিযুদ্ধ হিসেবে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে রুশোর মতো লেখকরা কাজ করেছেন, ঠিক ওইরকম আমাদের দেশে হয়নি। আমাদের দেশে হলো প্রেক্ষাপট, একটা ঘটনা ঘটে গেছে ঘটনাকালীন সময়, যেমন সে আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি, এটা গুলি চালানোর পরে সেই পাকিস্তান পুলিশের গুলিতে নিহত হওয়ার পরে আব্দুল গাফফার চৌধুরীর মুখ থেকে এই ধরনের কবিতা নিঃসৃত হলো, কিংবা এই মানে হত্যাকাণ্ডের পরে সেই বিখ্যাত অমর কবিতা, এখানে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, আমি সেখানে কাঁদতে আসিনি, আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত। এই যে মাহবুবুল আলম চৌধুরী সেই বিখ্যাত অমর কবিতা, এটা দুর্ঘটনা ঘটার পরে, কিন্তু কোনো কবিতা আমাদের দেশে দুর্ঘটনা তৈরি করেনি। যেমন ধরুন এরশাদের জমানাতে যে সকল কবিতা হয়েছে, মানে ওনার কর্মের ফলে ওনাকে বিশ্ব বেহায়া, তারপরে ওনাকে নিয়ে যে লেখা পদ্ম বিখ্যাত সেই মতিউর রহমান চৌধুরীর যে গদ্য দুর্নীতিবাদের উল্লাস নৃত্য, কিংবা কবি রফিকুল্লাহর সেই যে সবশালা কবি হতে চায়, পিঁপড়ে গো ধরছে উড়বেই, এটা হলো আসলে ঘটনা বা দুর্ঘটনা ঘটার পরে। কিন্তু কোনো একটা ঘটনা ঘটানোর জন্য যে বুদ্ধি ভিত্তিক যে ওয়ার্ক, কর্মযোগ্য, এটা আমাদের দেশে নেই, ওটা হয়নি কখনো হয়নি। ফলে কি হলো, আমরা কোনো নতুন মতাদর্শ প্রতিষ্ঠা করতে পারিনি, এস্টাবলিশ করতে পারিনি। তো সেই দিক থেকে শেখ হাসিনার বিরুদ্ধে একটা গণঅভ্যুত্থান ঘটানোর জন্য, একটা বিপ্লব ঘটানোর জন্য পশ্চিমা স্টাইলের, এমনকি আরব স্প্রিং স্টাইলের, আরব বসন্তের স্টাইলের, কিংবা যেভাবে হোসনি মোবারকের পতন হয়েছে ঠিক ওই রকম স্টাইলে যে একটা ন্যারেটিভ তৈরি করা, এটা আমাদের ছিল না এবং এখন পর্যন্ত তৈরি হয়নি। ফলে কি হলো, এই এক বছরে যেটাকে অনেকে বিপ্লব বলার চেষ্টা করছেন, সেটা বিপ্লব তো দূরের কথা, যে গণ অভ্যুত্থান হয়েছে, গণজাগরণ হয়েছে, সেই গণজাগরণ যারা নায়ক, তাদের কর্মকাণ্ড আজকে মুখ থুবড়ে পড়েছে। যে কথাটি বলা হয় যে বিপ্লব বিপ্লবীদেরকে খেয়ে ফেলে, এটা মূলত ফ্রান্স রেভলিউশন থেকে হয়েছে, এবং এই ফ্রান্স রেভলিউশনটা ঘটানোর জন্য অন্তত পক্ষে 100 বছরের প্রস্তুতি ছিল, মোর দ্যান 100 ইয়ার্স কন্টিনিউয়াসলি। আর এই বিপ্লবটা হওয়ার পরে 1779 হওয়ার পরে 17 বছর ধরে কন্টিনিউয়াসলি এই বিপ্লব একটার পর একটা প্রতি বিপ্লব, এবং সেই প্রতি বিপ্লবে সমস্ত বিপ্লবীরা হারিয়ে গিয়ে আবার নতুন একটা বিপ্লব, নেপোলিয়ন বোনাপার্টের অভ্যুত্থান, এবং 1779 থেকে 100 বছর কন্টিনিউয়াসলি সময় লেগেছে সেই আধুনিক যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের
আজকের এই জায়গাটাতে একটা অবস্থায় আসার জন্য। এই ধারাবাহিকতা ফ্রান্সের মতো একটা জাতি রাখতে পেরেছে বলেই তাদের দেশে সেই বাস্তির দুর্গের পতন ১৭৭৯। সেই ১৭৭৯-তে যে ঘটনা ঘটেছে তার জন্য তাদের প্রস্তুতি ছিল ১৬৭৯ থেকে। আর এই বিপ্লবটিকে গণতন্ত্রে রূপান্তরিত করার জন্য তাদের ১০০ বছর অর্থাৎ ১৮৭৯ সন পর্যন্ত তারা লড়াই সংগ্রাম করে আজকের ফ্রান্সের এই অবস্থানে পৌঁছে গেছে। এজন্য ফ্রান্সের যে জাতিসত্তা তাদের সবকিছুই আমাদের কাছে অনুকরণীয়। তার লুভর মিউজিয়াম, তার আইফেল টাওয়ার, তার গণতন্ত্র, তার কৃষ্টি, কালচার, তার সাহিত্য, তার ভাষা সবকিছুই আমাদের কাছে আভিজাত্যের প্রতীক। তো সেটা আমাদের দেশে কখনোই হয়নি অতীতে। ফলে কি হলো, ১ বছরের মাথায় বিপ্লবীদেরকে কিভাবে খেয়ে ফেলেছে আমরা সেটা দেখতে পাচ্ছি। তার আগে কয়দিন আগে যে যুদ্ধ হলো, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ, সেই যুদ্ধের সময় আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের যে ধর্মীয় নেতা, তিনি একটা অসাধারণ এবং অপূর্ব একটা ভাষণ দিয়েছিলেন এবং সেখানে তিনি এই কথাটাই বলেছিলেন যে ফ্রেঞ্চ রেভলিউশনের প্রেক্ষাপটে যে শব্দমালা রচিত হয়েছে, বিপ্লবীদের খেয়ে ফেলে। ইরানে যে ইসলামী বিপ্লব হয়েছে, এই বিপ্লব যেন বিপ্লবীদের খেতে না পারে এজন্য প্রথম থেকেই যে বিপ্লবের যিনি মাস্টার মাইন্ড আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, যিনি আয়াতুল্লাহ খামেনি হিসাবে সমধিক পরিচিত, তিনি প্রথম থেকেই তার মিলিটারি, তার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তার সামাজিক কাঠামো, তার শরিয়া আইন, সব জায়গাতে তিনি বিপ্লবের যে স্পিরিটটি ধারণ করেছেন সেই স্পিরিটটি এখন পর্যন্ত চলমান। ফলে ইরানের বিপ্লবীদের খেতে পারে, কিন্তু আমাদের বিপ্লব কিভাবে বিপ্লবীদের খেয়ে ফেলছে এটা আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই বিপ্লবের স্বর্ণের রাজপুত্র, আমরা তাদেরকে স্বর্ণ মানব হিসেবে অভিহিত করতাম ২০২৪ সনের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাস পর্যন্ত। এখন তাদেরকে কেউ বলছে চাঁদাবাজ, কেউ বলছে গুন্ডারাজ, কেউ বলছে ধর্ষক, কেউ বলছে ইফতিজার, কারো বাবার বিরুদ্ধে অভিযোগ, কারো প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ, কারো প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ। তাদের মধ্যে বন্ধন ছিন্ন হয়ে গেছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে এবং একে অপরের বিরুদ্ধে খিস্তি খাওর করতে গিয়ে পুরো বিপ্লবটাকে, মানে জুলাই আগস্ট বিপ্লবটিকে ১ বছরের মাথায় এসে এমন একটা বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে। ফলে কি হলো, না বিপ্লব, না গণতন্ত্র, না ফ্যাসিবাদ, না ধর্মতন্ত্র, না ইউনুসতন্ত্র, না গ্রামীণ ব্যাংকতন্ত্র, কিংবা যেটিকে আমরা প্রথম দিকে ঠাট্টা করে বলতাম যে এখানে চট্টগ্রাম এর আঞ্চলিকতা, গ্রামীণ ব্যাংক এবং 3G থিওরি একত্রে একটা সরকার, জগা খিচুড়ি সরকার করেছে, সেটাও এখন নেই। সরকার কে চালাচ্ছে, সরকার কোথায় চলছে, ছাত্র জনতা কি করছে, সমন্বয়করা কি করছে, এনসিপিরা কি করছে, এবং এই সময়ের মধ্যে বারবার শুধু পরিবর্তন হচ্ছে। ছাত্র জনতা থেকে পুরো যে ক্ষমতা সেটা চলে আসলো সমন্বয়কদের কাছে, সমন্বয়কদের পুরো ক্ষমতা চলে আসলো সরকারের কাছে, সরকারের মধ্যে আবার ক্ষমতায় ভাগ বসালো এনসিপি, এনসিপির মধ্যে ভাগ বসালো জামাত, জামাতের সাথে ভাগ বসালো, ক্ষমতার ভাগ বসালো বিএনপি। এবং যখন এই ভাগাভাগি হচ্ছিল প্রথম ৩-৪ মাসে কোনো গণ্ডগোল হয়নি, আর এখন সবাই সবার বিরুদ্ধে লেগে গেছে। যে দহরম মহরম সম্পর্ক ছিল জামাতের সঙ্গে এনসিপির, সেই দহরম মহরম সম্পর্ক এখন অহিনকুল সম্পর্কে পরিণত হয়েছে। এনসিপির নেতারা বলার চেষ্টা করছেন যে তাদের এই বিপ্লবের পেছনে বা গণঅভ্যুত্থানের পেছনে শিবিরের কোনো ভূমিকা ছিল না, শিবিরের ডাকে কেউ আসেনি। শিবির বলার চেষ্টা করছে ওরা কারা, সমস্ত লজিস্টিক সাপোর্ট আমরা দিয়েছি, আমরা শুধুমাত্র ওদেরকে হুকুম দিয়েছি, আর ওরা সেটা ঘোষণাপত্র শুধু পাঠ করেছে। দে ডিড নাথিং। গোপন জায়গা থেকে আমাদের শেখানো বলি, আমাদের বক্তব্য তারা শুধু পাঠ করেছে, আর যা কিছু করার জামাত এবং শিবির করেছে। আর এতে অপমানিত হয়ে বিপ্লবের, গণঅভ্যুত্থানের, গণজাগরণের যারা নায়ক, ১ বছরের মাথায় এসে তারা বলার চেষ্টা করছেন যে নো, এই বিপ্লবে শিবিরের ডাকে কেউ আসেনি,
শিবির ভিন্নভাবে, জামাত ভিন্নভাবে, অন্যান্য রাজনৈতিক দলের মতো কিছু একটা করে থাকতে পারে, কিন্তু তাদের নেতৃত্বে বিপ্লব সংগঠিত হয়নি, গণঅভ্যুত্থান হয়নি, আর তাদের ডাকে সাড়া দিয়ে লোকজন রাস্তায় নামেনি। বিশেষ করে শিবিরের যে সভাপতি, তাকে নিয়ে যে মানে বিরোধ হচ্ছে নাহিদের সাথে এবং শিবির সভাপতির সঙ্গে, এই বিরোধ এখন দেশের টক অফ দ্য কান্ট্রি। তো ফলে কি হলো, সব কিছু এক বছরের মাথায় এসে তছনছ হয়ে গেছে। শুধু তাই নয়, যারা একেবারে প্রথম সারির সমন্বয়ক ছিলেন, সেই সমন্বয়কদের মধ্যে যারা এখন প্রথম সারির এনসিপি নেতা হয়েছেন, আবার এই এনসিপি নেতাদের যে অংশটি সবার অলক্ষ্যে চুপি চুপি সরকারের মধ্যে আছেন, বিশেষ করে দুজন আসিফ এবং মাহফুজ, তারা ভার্সেস যারা এখন রাজপথে আছেন তারা, কিংস পার্টি রূপে যারা সেনাবাহিনীর প্রোটোকল নিয়ে, পুলিশের প্রোটোকল নিয়ে, জামাত শিবিরের যাকে বলা হয় সমর্থন নিয়ে সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছেন, তাদের মধ্যে এখন লেস কাটাকাটি। একদল বলছে ওর লেস কেটে গেছে, এই জন্য আমার লেস কাটার জন্য সে চেষ্টা করছে। তারপর একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, এবং এর বাইরে পর্দার আড়ালে যে কত অপ্রীতিকর ঘটনা ঘটছে সেটা একমাত্র যারা ভুক্তভোগী তারাই বলতে পারবে। তবে আমরা যারা সাধারণ জনগণ, যারা এই বিপ্লবকে নিয়ে ভীষণ রকম আশাবাদী ছিলাম, আমাদের সেই আশা এখন রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছে। এই আতঙ্ক যেন আর না বাড়ে, আমরা যেন একটা সঠিক গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে আসতে পারি, এবং আমাদের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের প্রার্থী, প্রতিনিধি আমরা মনোনীত করতে পারি ভোটের মাধ্যমে, এরকম একটি ব্যবস্থা খুব দ্রুত কায়েম হোক, এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।